গুড মর্নিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজকে হলো 12ই ফেব্রুয়ারি। হ্যাঁ, আজকেই অপুবাবুর বিয়ে। সকালবেলায় অর্কবাবু চলে এসেছে জেঠুর কাছে, আর দেখো কেমন ট্যাপ ট্যাপ করে তাকাচ্ছে। তবে সকালবেলায় উঠে বুঝতে পারিনি আজকের দিনটা ঠিক কেমন কাটবে। এই কথাটা বলার কারণ হলো, আমি ভেবেছিলাম অন্য দিনের তুলনায় আজকের দিনটা হয়তো একটু অন্যরকমভাবে শুরু হবে, কিন্তু সকালবেলায় এত খিচিবিচি লেগে গেল না। দুটো সুইপার দাদা এসেছিল যাদের দিয়ে কাজ করানো খুবই দরকার ছিল, তো ওনারা আসাতে অনেকটা সময় লেগে গেছে, আর ওনাদের সাথে সাথে আমাদেরকেও একটু কাজ করতে হয়েছে। তো সেই জন্যে আমি কাজকর্ম সেরে স্নান করে রান্নাঘরে আসতে 12টা বেজে গেছে। আজকে যদিও আমাদের বাড়িতে বিয়ে, মানে কাকিমাদের বাড়িতে বিয়ে, তবুও আজকে দুপুরের খাওয়া দাওয়ার জন্য আমি রান্নাটা ঘরে করছি, কারণ আজকে কাকিমাদের বাড়িতে দুপুরে রান্না নিয়ে একটু খিচিবিচি চলছে। তো সেই জন্যে কাকিমা বলল যে দুপুরে রান্নাটা করে খেয়ে নাও বৌমা, রাত্রিবেলায় আমাদের বাড়িতে খেও। তো সেই জন্য এখন রান্নাঘরে এসে রান্নাবান্নার জোগাড় করছি। কালকে রাতে কয়েকটা বাদাম ভেজানো হয়েছিল, সেগুলোই ও সকালে খেয়েছে, আর সেই সাথে আমার জন্য কিছুটা রেখেছে। আর তারপরেও কাকিমাদের বাড়ি থেকে ভাত খেয়ে ও চলে গেছে চুল কাটাতে। আর আমি এখন রান্নাঘরে এসে কোনটা করব না বুঝতে পারছি না, মানে দেরি হয়ে গেছে তো, আর দেরি হয়ে গেলে দেখবে কাজ করতে খুব হড়বড়ি লেগে যায়। তো সকালবেলায় 4টে ডিম সিদ্ধ দিয়েছিলাম, ভেবেছিলাম ডিম দিয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নেব, তারপর দুপুরে কাকিমাদের বাড়িতে খাবো। কিন্তু পরে নেমন্তন্নটা একটু পাল্টে গেছে, তো সেই জন্যে আবার রান্নাবান্না শুরু করতে হলো। আমি ওকে বলেছিলাম তাহলে মাংসটা করে নিই, তো বললো 4টে ডিম যখন সিদ্ধ করাই আছে তাহলে ডিমের ঝোল করে নাও। তো সেই জন্যে এখন ভাবছি বেগুন আলু দিয়ে ডিমের ঝোলটা করে নেব। তবে এদিকে ও চুল কাটিয়ে চলে এসেছে, তো বলছে ঘরে উঠবে না। তো আমি ওকে বললাম আমি একটু চা খাবো, তুমি কি চা খাবে? তো বললো চা খাবে, কিন্তু বাইরে বসে খাবে। আজকে আবার সকালে আমি বেশ কিছু জামাকাপড়ও কেচেছি। ওর কিছু জামাকাপড় ছিল যেগুলো নিয়ে এসেছিল, সেই সাথে আমারও ছিল। তো চায়ের জলটা বসিয়ে আমি জামাকাপড়গুলো একটু মেলতে এসেছি, কারণ এখন না মেলে দিলে না তখন শোকাবে না। নিচে এসে ওকে একটা বিস্কিটের প্যাকেট দিয়ে বললাম ওটা খাও, ততক্ষণে আমি চাটা করছি। তবে ওটা আবার ফেরত দিয়ে দিল, ও বলছে শুধু চাই খাবে। আর এদিকে ঠাকুমা এসেছে। এর আগের ছুটিতে আমরা ঠাকুমার বাড়িতে গেছিলাম, মনে আছে? ওই ঠাকুমাই এসেছে। তো ঠাকুমাকে চা বিস্কিট দিলাম, আর তারপরে আমার কর্তাবাবুকে দিয়ে দিলাম। ঠাকুমা, আমি আর ও 3জন মিলে গল্প করতে করতে চাটা খাচ্ছি। ঠাকুমা ঘরে উঠে বসলো না, ওখানে বসেই চাটা খাচ্ছে। আর তারপর আমি দুপুরে রান্নাবান্নাটা চাপিয়ে দিয়েছি, আর ওকে বললাম তুমি একটু কাকিমাদের বাড়ি থেকে ঘুরে এসো। তোমরা অনেকেই ভাবছিলে হয়তো ও অপুর বিয়ে উপলক্ষে বাড়িতে এসেছে। না না, এরকম কিছুই নয়। অপুর বিয়ে উপলক্ষে ও বাড়িতে আসেনি, ও বাড়িতে এসেছে আমাদের গ্রামে যে অনুষ্ঠানটা হয় নামযজ্ঞ, সেই উপলক্ষে। কারণ অপুর বিয়ে কবে কি বৃত্তান্ত সেটা ও জানতোই না, একমাত্র আমার কাছ থেকেই ও জেনেছে। বাড়ি থেকে কারো কাছ থেকে ও জানতে পারেনি বিষয়টা, বা ওকে জানানো হয়নি। তো এসে গেছে, তাই বিয়েটা ভাগে পেয়ে গেছে, এরকম একটা ব্যাপার। ডিমের ঝোল তো বসিয়ে দিয়েছি, এখন ভাবছি পেঁয়াজকলি, আলু আর বেগুন একসঙ্গে ভেজে নেব। আসলে ওই পেঁয়াজকলিগুলো আর এই বেগুন দুটো আমি ওর জন্য ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম। এমনিতেই ও শাকসবজি খেতে ভীষণ ভালোবাসে, আর সেই সবজিটা যদি ওর হাতের লাগানো সবজি হয় তাহলে তো কোনো কথাই নেই। আমি এখন কিছু বাসনপত্র আছে সেগুলোকেই একটু মেজে নিচ্ছি। কাজ তো আর কম থাকে না, কাজ সেই একই থাকে। তো রান্নাবান্না করে এখন খেতে বসে পড়েছি, আর আমার পাতে দেখো কতটা ভাজা দিয়েছে, তাই ওকে খানিকটা তুলে দিলাম। আর এখন দুজন মিলে দুপুরের খাবারটা তাড়াতাড়ি করে খেয়ে নিই। তবে ডিমের ঝোলটা না মনে হয় একটু বেশি করা হয়ে গেছে, একটু কম হলেও হতো। আমার না তরকারি কম হয় না, জানো তো, সবসময়ই বেশি হয়ে যায়। একা এক তরকারি করতাম তো একবারে বেশি করে করতাম, সেই অভ্যাসটা আমার এখনও রয়ে গেছে। এখন বেজে গেছে 3:30। আমি খাওয়া দাওয়া করে কাজকর্ম সেরে যাচ্ছি এখন কাকিমাদের বাড়িতে। আর নেতুবাবুরা 3জন এখন বাড়িতে আসছে, কারণ নেতুবাবুর খাওয়ার টাইম হয়ে গেছে, তো নেতুবাবু এখন খাবে। আর এদিকে আমি কাকিমাদের বাড়িতে চলে এসেছি। আজকে অপুর বিয়েটা হবে এখানেই আর কি, আর সেই সাথে আজকে অপুর রেজিস্ট্রি আছে। তো একটু বাদেই নাকি অপু রেজিস্ট্রি করতে যাবে। আমার বরকেও যেতে বলেছিল, কিন্তু আজকে না আমাদেরও একটু বেরোনোর আছে। তো অপু রেজিস্ট্রি করতে বেরোবে, তারপর আমরা যাব ভাবছি। এদিকে অর্কবাবুকে দেখা মাত্র জেঠু কোলে তুলে নিয়েছে, তবে যার কাছ থেকে কোলে নিল এটা নাকি কাকিমার মেজদি, তার মানে আমাদের মাসি হচ্ছে। তো আমি তো চিনি না, প্রথমবারই দেখলাম।
মাসির সঙ্গে কথা বলে মনে হচ্ছিল না যে ওনার সঙ্গে আমার প্রথমবার পরিচয় হয়েছে, কারণ মাসি বেশ হাসি খুশি মানুষ। আমার আবার গোমরামুখী মানুষজন খুব একটা পছন্দ হয় না, হাসি খুশি মানুষজনই আমার বেশি পছন্দ। আর এদিকে অক্ষবাবু দেখো জেঠুর কোলে বসে নাচছে, আসলে গান বাজছিল তো তাই ভয়েস ওভার দিয়ে ভিডিওটা করতে হচ্ছে। এদিকে সবাই রেডি হয়ে গেছে আর এখন অপুবাবু যাচ্ছে রেজিস্ট্রি করতে। মেয়ের বাড়িতে কোনো রকম কোনো অনুষ্ঠান হবে না, মেয়ের বাড়ি বর্ধমানে কোথায় আমি বলতে পারবো না, তবে আমাদের পাড়াতে একজন আত্মীয় আছে মেয়ে সেখানে চলে এসেছে বাবা মার সঙ্গে, আর আমিও চলে এসেছি একটু দেখতে। আমি না, অনেকেই এসেছে, তবে আমি একটুখানি এগিয়ে এলাম। এই যে আমাদের হবু বউ, আর সেই সাথে অপু, আর ওপাশে বসে আছেন হবু বউয়ের মা, সেই সাথে আরও আমাদের বাড়ি থেকেও যাচ্ছেন, মেয়ের বাবাও এসেছেন। তো এই যে ঠাকুমা আমরা সবাই দেখতে এসেছি। তো ওরা এখন রেজিস্ট্রির ফর্ম ফিল আপ করতে যাচ্ছে, আর এদিকে এনারা দাঁড়িয়ে অপেক্ষা করছিল, ভাবছিল এদিক দিয়ে হয়তো গাড়িটা যাবে, কিন্তু গাড়িটা না উল্টো দিক দিয়ে চলে গেছে। তো শুধুই দাঁড়িয়ে থাকা হলো সবার। তো এখন আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? আসলে আমরা এখন যাব একটু করিমপুরে। আজকে বিকালটা কি সুন্দর লাগছে না বলো? খুব একটা রোদ নেই, কারণ রোদ থাকলে না আমার ভীষণই কষ্ট হয়, আর বাইকে যেতে তো খুবই কষ্ট হয়। আমি ওকে বলছিলাম চলো অটোতে যাই, কারণ বাইকটা না কখন যে খারাপ হয়ে যাবে কে জানে। তো আমরা যাওয়ার পথে প্রথমেই পেট্রোল পাম্পে ঢুকেছি, কারণ তেল ভরতে হবে। আর তারপর আমরা চলে এসেছি করিমপুরে আসার মূল উদ্দেশ্য হলো অপুর বউয়ের জন্য কিছু একটা গিফট নেব। তো সেই জন্যেই সোনার দোকানে এসেছি, তবে গিফটটা পছন্দ করে আমরা আবার মেট্রো বাজারে চলে এসেছি। আসলে ওই সোনার দোকানে না বিল করতে একটু সমস্যা হচ্ছিল, আর বেশ খানিকটা সময় লাগবে, সেই জন্যে আমরা দোকান থেকে বেরিয়ে এলাম। ভাবলাম দেখি যদি অন্য কিছু কাজ করা যায়। তো বেরিয়েই দেখলাম পাশে মেট্রো বাজার, আর মেট্রো বাজারে ঢুকে পড়েছি। তো ভাবলাম ওর জন্যে শীতের কিছু একটা নেব। কি নেব বুঝতে পারছি না, কারণ কিছুই ওর পছন্দ হচ্ছে না, বহরমপুরেও ওর পছন্দ হয়নি। তো এখন আরও একটা দোকানে এসেছি, আর এই দোকানে এসে না এই জ্যাকেটটা আমার ভীষণ ভালো লেগেছে। আমার এত ভালো লেগেছে আমি বলে বোঝাতে পারবো না তোমাদের। কিন্তু ওকে যখন আমি পরতে বললাম, হয়তো ওরও ভালো লেগেছিল, কিন্তু পরার পর না ওই হাতগুলো ছোট হয়ে গেছে দেখে ওর আর ভালো লাগছে না। মানে ওর কোনো জিনিস কিনতে গেলে এখন এত প্রবলেম হয় না, মনে হয় আমারও এত সময় লাগে না কোনো জিনিস কিনতে। কিন্তু আমি এই জ্যাকেটটা দেখে না আমার মানে কি বলবো তোমাদের, মানে হয় না যে কোনো জিনিস প্রথম দেখাতেই পছন্দ হয়ে যায়, ঠিক সেই রকমই হয়েছিল। তো আমি চাইছিলাম যে কোনোভাবে ও এই জ্যাকেটটাকে পছন্দ করুক আর এটা ও নিক, আর আমি ওকে এটা কিনে দেব, বলতে পারো ভ্যালেন্টাইন ডে উপলক্ষে একটা গিফট আমার তরফ থেকে। তো ওই জ্যাকেটটা ওর পছন্দ হলো না, ওর থেকে একটা বড় সাইজ পেলাম, সেটাও পরলো, কিন্তু এটাও ওর পছন্দ না। আমার মনটা পুরো খারাপ হয়ে গেছিলো, জানো তো, ভীষণ মন খারাপ হয়ে গেছিলো। তারপরে ওকে একটা সোয়েট শার্ট পরালাম, সেটাও ওর পছন্দ হলো না। আজকাল জামা কাপড়ের ব্যাপারে এত নখরা করে না, মানে কি বলবো তোমাদের। আমার না ওর জন্যে জামা কাপড় কিনতে ভীষণ ভালো লাগে। আমি যদি নিজের জন্য কিছু কিনতে যাই আগে ওর জন্যে কিছু পছন্দ করি, কিন্তু ও না জামা কাপড় বলো বা কোনো জিনিস বলো একদমই সেই সমস্ত ব্যাপারে শৌখিনতা ওর নেই। ও বলে একটা সোয়েটার থাকলেই হলো, একটা প্যান্ট থাকলেই হলো, ছেঁড়া জামা কাপড় পরলাম তো কি হলো। ভীষণ সাধারণ একটা মানুষও, ওর কোনো রকম কোনো শখ বলতে কিচ্ছু নেই। আমার ভালো লাগে বিষয়টা, কিন্তু কখনো কখনো একটু রাগ হয়ে যায়, যেমন আজকে আমার ভীষণই রাগ হয়ে গেছে। তো সেই জন্যে আমাকে নিয়ে এসেছে আরও একটা জামা কাপড়ের দোকানে। তো আমি ওকে বললাম তুমি জোর করে কিছু পছন্দ করবে না, মানে শুধু আমার মন রাখার জন্য নেবে না, যদি তোমার ভালো লাগে তবেই তুমি নেবে। কারণ আসার সময় না আমি একটু বকতে এসেছি, ওই দোকানের জ্যাকেটটা আমার খুব ভালো লেগেছিল, ওর পছন্দ হয়নি সেই জন্যে। তো আমি ওকে বলেছি তোমার একটাও ভালো সোয়েটার নেই, নামযোগ্যতে তুমি কি পরবে? তো আমাকে বলেছে ঠিক আছে আমি নামযোগ্যতে যাব না। তো যাই হোক, শেষ পর্যন্ত এখানে এসে এই হুডিটা ওর পছন্দ হয়েছে। তবুও আমি ওকে আরেকবার বললাম তোমার যদি পছন্দ না হয় তাহলে কিন্তু জোর করে নেবে না। তো ওর তো প্রথম দেখাতেই নাকি পছন্দ হয়ে গেছে, সেই সাথে হাতটাও একদম ঠিক আছে। সারা বছর কত কষ্ট করে একই ইউনিফর্ম পরে ওকে কাটাতে হয়। আমার ছোট থেকে ছোট জিনিসের খেয়ালও রাখে, তাহলে ওর ছোট থেকে ছোট বিষয়ের খেয়াল রাখার কর্তব্য বা দায়িত্ব তো আমারই বলো। তো যাকগে, জিনিসটা আমি ওকে কিনে দিয়েছি, আর এবার একটা বডি অয়েল কিনে নিয়ে চলে এসেছি সিঙ্গাড়া আর মিষ্টি খেতে। আজকে আমার বরের মুডটা খুব ভালো আছে, আসলে আমি একটু রেগে গেছি না তাই, না হলে আমাকে সিঙ্গাড়া মিষ্টি খাওয়াতেই চায় না। অনেক দিন পর খেলাম, ভীষণ ভালো লাগছে খেতে। আর এখন বাড়ির দিকে যাচ্ছি। রাত্রিবেলায় ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যেতে আমার কিন্তু একটু ভয়ই লাগে,
তো আমরা আবার কাঠালিয়াতে একটু দাঁড়িয়ে পড়েছি একটা বাসনের দোকানে। অনেক দিন থেকে ভাবছিলাম একটা ট্রে কিনবো, ওই মিষ্টির দোকানে অ্যালুমিনিয়ামের যে ট্রেগুলো পাওয়া যায় এই ট্রেগুলোই নেব। তো ভাবছি মাঝারি সাইজটা নেব। তো এখান থেকে একটা ট্রে নিয়ে আমরা চলে এসেছি আমাদের বাজারে। আজকে আবার সোমবার, তো আজকে হাটবার, তো ঘরে সবজি তেমন কিছু নেই, সমস্ত কিছু বেশি হয়ে গেছে। তো ভেবেছিলাম একটু বাজার টাজার করবো, দোকানপাট সব গোটানো হয়ে গেছে। একটা দোকান খোলা পেয়েছি এদিকে, এখান থেকে 2 কিলো টমেটো, 1 কিলো গাজর আর 1 কিলো বেগুন নিয়ে নিলাম। ভেতরের দিকে আরও একটা দোকান খোলা ছিল, সেখান থেকে 1 কিলো মটরশুঁটি আর কিছুটা শিম নিয়ে এখন বাড়ির দিকে যাব। তবে বাড়িতে এসে আমি তো পুরো হতবাক হয়ে গেছি। আগেই কাকিমাদের বাড়িতে ঢুকেছি, এদিকে বিয়ে শুরু হয়ে গেছে, মানে এখন 7 পাক ঘোরা চলছে। মানে কটার সময় লগ্ন ছিল সেটা আমার জিজ্ঞেস করা হয়নি, তবে বিয়েটা যে এভাবে হচ্ছে এটা দেখেই আমি অবাক হয়ে গেছি। মানে আমি এতদিন ধরে অপুর বিয়েটা নিয়ে অনেক কিছু ভেবেছিলাম, আর অপুর বিয়ের কথাবার্তা চলছে প্রায় 7 মাস ধরে। প্রথমে কথা হয়েছিল যে অপুর বিয়ে অনুষ্ঠান করে ধুমধাম করে হবে, তারপরে শুনতে পেলাম যে অপুর যে শ্বশুরবাড়ির লোকজন ওনারা বলছিলেন যে 30-40 জন বরযাত্রী নিয়ে বিয়েটা হবে। তারপরে শুনলাম 10 জন যাবে। তারপরে শুনেছিলাম যে মন্দিরে বিয়েটা হবে। এখন শুনছি কাকিমাদের বাড়িতে হবে, আর এখন দেখছি বিয়েটা ঠিক এভাবে হচ্ছে। তো সত্যি আমি অবাক, কারণ এই রকম বিয়ে আমরা কেউ আশা করিনি। স্বাভাবিক, তো একটু শক লেগেছে, অন্তত আমার তো লেগেছে, কারণ অপুর বিয়ে আপাতত আমাদের বাড়ির লাস্ট বিয়ে। তো স্বাভাবিক আমার তো ভীষণই মনটা খারাপ হয়ে গিয়েছিল। তো আমি ভাবছিলাম যে একটা শাড়ি পরে আসবো, তো আমার বর বলছে শাড়ি আর পরার দরকার নেই, বিয়ে তো হয়েই গেল, আর ভালো শাড়ি আর কি পরবো। ছোটি তো দেখছি সুতির শাড়ি পরেছে, চারিপাশে যারা আছে সবাই সুতির শাড়ি পরেই দাঁড়িয়ে আছে, সেখানে আমি আর কি সাজবো কি করব আমি কিছুই বুঝতে পারছি না। মানে বাড়িতে যাব না কি এখানে বিয়ে দেখবো। তো যাই হোক, আমি আর কি বলবো তোমাদের, মানে কী যে বলবো সত্যি আমি নিজেও জানি না, আমি নিজেও বুঝতে পারছি না। শুধু তোমরা যেটা দেখছো আমিও সেটা দেখছি, আর এই হলো পরিস্থিতি। আমি আমার লাইফে আজ পর্যন্ত এইরকম অ্যারেঞ্জ ম্যারেজ কোথাও দেখিনি। অপুর বিয়েটা নিয়ে এত টানা হ্যাচড়া হলো না, তো শেষ পর্যন্ত যে এইরকম হবে সেটা আমি ভাবতেই পারিনি। শুনছিলাম, হয়তো বিষয়টা পুরোপুরি তোমাদেরকে বলতে পারিনি। আজকে তোমরাও দেখছো আমিও দেখছি, আর যত যা আশা করেছিলাম সব একদম ভেস্তে গেছে। তো এসে দেখছি বউটাকে সাজানোর সময়ও নাকি ছিল না, মানে যখন ওরা এসেছে বাড়িতে তারপরেই আর কি লগ্ন ছিল। সবাই সেটা বলা বলি করছিল যতটুকু যা কানে আসলো। তোমরা আমার মতন অনেকেই অপেক্ষা করেছিলে বিয়ের ব্লগ দেখার জন্যে। সত্যি কথা বলতে আমিও অনেক মাস ধরে অপেক্ষা করেছিলাম, চলো বাড়িতে একটা বিয়ে হচ্ছে। আমার আরও কাকা শ্বশুর আছে, তাদের ছেলে মেয়ে আছে, আগেও বলেছি তাদের বাড়িটা দূরে, তো স্বাভাবিক বাড়ির উপরে যে বিয়েটা হয় তার আনন্দ আর দূরে গিয়ে বিয়ে খাওয়ার আনন্দ পুরো আলাদাই হয়। এবার তোমাদেরও নিশ্চয়ই মনে হচ্ছে যে অপুর বিয়েটা এভাবে কেন হচ্ছে। তো যতটুকু যা মেয়েটার বাবা মানে মেসোমশাইয়ের মুখ থেকে শুনলাম, উনি পাশে বলছিলেন ওনার এরকম নয় যে ওনার সামর্থ্য ছিল না, উনি অনেক লোকের অ্যারেঞ্জ করতে চেয়েছিলেন, অনেক বড় করে বিয়ে দিতে চেয়েছিলেন মেয়ের, কিন্তু যেহেতু ওনার বাবা বা ওনার বোনরা এই বিয়েতে আসবে না, সেই জন্যে উনি মেয়ের বিয়েটা এভাবে দিচ্ছেন, এটা উনি বলছিলেন। তো যাই হোক, সবার আলাদা আলাদা বিচার। হয়তো মেয়ের বিয়ে একবারই হয় এটা আমি মনে করি, কারণ আমার নিজের ঠাকুরদাদা নিজের পিসিরা আমার বিয়েতে আসেনি, কিন্তু তবুও আমার বিয়ের দিনটাতে আমরা যথেষ্ট আনন্দ করেই এই দিনটাকে পালন করেছিলাম। কারণ সম্পর্কগুলো একটা টাইমের পরে ঠিক হয়ে যায়, কিন্তু এই দিনটা কোনো দিনই আসে না। তো যাই হোক, আমরা বাড়িতে চলে এসেছি, এসে ছাদ থেকে জামা কাপড়গুলো দুজন তুলে নিয়ে এলাম, আর এখন 2 কাপ চা করব, কারণ ঠান্ডাতে না মাথায় যন্ত্রণা করছে, সেই সাথে বিয়ে দেখেও আমার মাথায় যন্ত্রণা করছে। আমি তো ভাবছি কি ভাবলাম আর কি হলো। ভেবেছিলাম বাড়িতে এসে তাড়াতাড়ি করে একটু রেডি হব, তো আমার বর এদিক থেকে আমাকে বলছে আর রেডি হতে হবে না, তুমি এই শাড়ি পরতে যতক্ষণ টাইম লাগাবে ততক্ষণে বিয়ে হয়ে যাবে। তো আমি বললাম তুমি একটু দেখে এসো যে সিঁদুরদান হচ্ছে কি না। তো ও আবার এদিকে চলে এসেছে সিঁদুরদান হচ্ছে কি না সেটা দেখতে। তো বললো যে না সিঁদুরদান হচ্ছে না, তুমি বসে আগে চাটা খাও, তারপর যাব আমরা দুজন। আসলে কি জানো তো, অপুর বিয়েটা এভাবে হচ্ছে বলে খারাপ লাগছে তা নয়,
প্রথম থেকে বলা হয়েছে যে বিয়েটা অনুষ্ঠান করে হবে, অনেক লোকজন নিয়ে হবে, হঠাৎ করেই বিয়েটা এভাবে হচ্ছে, তো তাই একটু খারাপ লাগছিল। প্রথম থেকে যদি জানতাম যে বিয়েটা এভাবে হবে তাহলে খারাপ লাগতো না, আবার যদি মেয়ের বাবার সামর্থ্য না থাকতো তাহলেও হয়তো খারাপ লাগতো না। উনি নিজে বলছেন যে আমি অনেক লোকের আয়োজন করতাম, শুধুমাত্র আমার বাবা বোনরা আসবে না বলে আমি অনুষ্ঠানটা করলাম না, সেটা শুনে একটু খারাপ লাগছিল। আর এই খারাপ লাগাটা কম বেশি সবার মনেই আছে। তবে কাকিমাদের বাড়ি থেকেও কিন্তু কোনো রকম কোনো জোরাজুরি করা হয়নি, আনন্দ যেটা বলেছেন মেয়ের বাবা সেটাকেই মেনে নিয়েছে, আর সেভাবেই বিয়েটা করানো হচ্ছে। তো আমরাও চা খেয়ে চলে এসেছি। তবে আমার বর আমাকে ড্রেসটা চেঞ্জ করতে দিল না, বলল চলো ওই পরেই চলো, না হলে ওদিকে আবার সিঁদুরদান হয়ে যাবে। এদিকে এসে দেখছি সত্যি আর কিছুক্ষণ পরে এলে না সিঁদুরদানটা হয়েই যেত। দুটো মিষ্টি তুই খাবো, একটু পরে খাচ্ছি। ফেব্রুয়ারি মাসের 30 তারিখ ছোট হয়ে গেছে মনে দেখো ধান সমেত খাওয়া দাওয়া করে আমি বাড়িতে চলে এসেছি। আর এখন তোমাদেরকে একটু দেখাই যে অপুর বউয়ের জন্য আমি কি এনেছি। কালকেই যেহেতু বৌভাত আছে, কালকে অনুষ্ঠান করা হবে, তো আমি এই পলা আংটিটা ওর জন্য এনেছি, যেটা আমি কালকে ওকে দেব। তো পরের দিনই যেহেতু বৌভাত, তো আমি সময় পেতাম না, সেই জন্যে আজকেই গেছিলাম। তো তোমরা অবশ্যই বলো ডিজাইনটা কেমন লাগছে, আমার তো বেশ ভালো লেগেছে। এতদিন ধরে অপুর বিয়ে নিয়ে অনেক উৎসাহ ছিল মনের মধ্যে, আজকে সমস্ত উৎসাহের অবসান ঘটলো। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।